সেটা হচ্ছে দুটো ভেক্টরের যোগ করার নিয়ম। দুটো ভেক্টর বা দুটি ভেক্টর যোগের নিয়ম, ঠিক আছে। যোগের দুরকম নিয়ম হয়, একটা হয় ত্রিভুজ নিয়মে আর একটা হয় সামান্তরিক নিয়ম। ত্রিভুজ নিয়ম মানে তুমি সাপোজ ধরো একটা এমনি একটা জেনারেল কেস পাবো, ঠিক আছে। আমাকে তাহলে যোগ করা মানে অ্যাকচুয়ালি দুটো ভেক্টরের লব্ধি বের করতে হবে। লব্ধি, যেমন একদিন করছিলাম একদম সেম কাজ, লব্ধি ভেক্টর বের করতে হবে। লব্ধি ভেক্টর, লব্ধি ভেক্টর মানে কি, দুটো ভেক্টর জাস্ট যোগ করা। তুমি সাপোজ ধরো একটা ভেক্টর এই দিকে আছে, তা তুমি নাম দাও যা খুশি, ওয়ে একটা ভেক্টর, ওয়ে ভেক্টর, ওয়ে আছে, ঠিক আছে। আরেকটা ভেক্টরকে আমি ধরো এই দিকে যোগ করছি ওর সঙ্গে, একটা ভেক্টর এই দিকে ছিল আরেকটা ভেক্টর এই দিকে ছিল। তুমি বলবে পরপর দুটো ভেক্টর নাও থাকতে পারে। তারপর ধরো তুমি রাফলি একটা ভেক্টর এই দিকে আছে আরেকটা ভেক্টর এই দিকে আছে, এরকম আছে। তুমি তো সিম্পলি এটাকে তুলে এনে এই দিকে বসাতে পারো, ভাবো না, তুলে নিয়ে এখানে বসাও, মান তো একই থাকবে, দিকও একই থাকবে, ঠিক আছে। তুই পজিশন চেঞ্জ হবে, অত কিছু এসে যায়নি। আমি সেখানে যেখানে করছি ধরো সেটা নাম দিই এ বি ভেক্টর। এটা ছিল ওয়ে ভেক্টর, এটা হলো এ বি ভেক্টর। তাহলে বলো তো লব্ধি ভেক্টর মানে যোগ করলে কি আসবে? তুমি একটা ব্যাপার পাবো, তুমি সবাই এই বোতলটা, এই বোতলটাকে একজন এই দিক বরাবর ঠেল দিচ্ছে, আরেকজন সঙ্গে সঙ্গে এই দিক বরাবর ঠেল দিচ্ছে। তাহলে ওভারঅল কোন দিকে যাবে? সামনের দিক মানে কি, ওই দুটোর কোনাকুনি যাবে। মানে এই দিকেও যেতে পারবে না ঠিক করে, আর এই দিকেও যেতে পারবে না ঠিক করে, বুঝতে পারছো? মানে এই দিকে ঠেল দিচ্ছি আমি, আরেকজন ধরো এই দিকে ঠেল দিচ্ছে। দেখো ওভারঅল কোন দিকে যাচ্ছে? দুটার কোনা হয়ে যাচ্ছে। একদম সেম এখানেও হবে। দেখো একজন এই দিক বরাবর একটা ভেক্টর যাচ্ছিলো, আরেকটা এই দিক যাচ্ছিলো, দুটোর ওভারঅল হয়ে ঠিক এই বরাবর একটা ভেক্টর আছে, এটাকে বলা হয় লব্ধি ভেক্টর। ওই দুটোকে জুড়লে যেটা আসে এইটা। তাহলে এই দুটো ভেক্টরকে যোগ করলে আমি যে নতুন যে ভেক্টরটা পাবো এটাকেই বলা হয় লব্ধি ভেক্টর, যেটা দুটো ভেক্টরকে যোগ করলে পাওয়া যায়। সিম্পলি তুমি এটা নাম দিতে পারো ওবি ভেক্টর। তাহলে আমি কি লিখবো বলো তো? ওবি ভেক্টর সমান কি আসবে? ওয়ে ভেক্টর প্লাস এবি ভেক্টর। দুটো ভেক্টরকে যোগ করলে যা হয় সেটাই তো এটা। এবার যেটা করবো সেটা হচ্ছে যোগের সূত্র, ভেক্টর যোগের সূত্র। ভেক্টর যোগের সূত্র দুরকম সূত্র হয়, একটাকে বলা হয় ত্রিভুজ সূত্র। ত্রিভুজ সূত্রটা অনেকটা এরকম, দেখো দেখতে একটা প্রায় ত্রিভুজের মতো তৈরি হয়ে গেছে। আরেকটা হয় সামান্তরিক সূত্র। প্রথম আজ শুরু হবে আমাদের ত্রিভুজ সূত্র। ত্রিভুজ সূত্র, দেখো ত্রিভুজ সূত্র একদম সিমিলার এরকম। আমি দুটো আবার ভেক্টর ধরবো এরকম, ঠিক আছে। অ্যাকচুয়ালি পরীক্ষাতে এই প্রশ্নগুলো তোমাকে বলবে হয়তো এরকম যে অ্যাকচুয়ালি এরকম ত্রিভুজ সূত্র বলে প্রশ্ন পড়ে না, তোমাকে এই সূত্রটা দেখবে একটা অ্যান্সার যেটা আসবে সেখান থেকে আমি লব্ধির মান পাই আর দিকের মান পাই। পরীক্ষার সময় বলে যে লব্ধি ভেক্টরের মান ও দিক আমরা কীভাবে পাই তার ফর্মুলা প্রমাণ করো, তখন তোমাকে এই ত্রিভুজ সূত্র বা সামান্তরিক সূত্র যে কোনো একটা লাগিয়ে ওই প্রমাণটা করতে হবে। লব্ধি ভেক্টরের মান ও দিক মানে এর মানটা কতটা হবে আর কোন দিকে যাবে ওভারঅল, ঠিক আছে, সেটা তোমাকে বের করতে হবে। তার জন্য এই সূত্র থেকে আমি অ্যান্সারটা পাবো। আগে তাহলে সূত্রটা লিখে নিই। কী বলছে সূত্র? বা তুমি সংজ্ঞা বলে লিখতে পারো, সংজ্ঞা। এ বলছে যে দুটো ভেক্টরের যদি আমি যোগ করি তাহলে বিপরীত দিক থেকে, তুমি দেখো এই দুটো ভেক্টর এই দিক বরাবর যাচ্ছিলো, মানে এটা তুমি ধরো অ্যান্টি ক্লকওয়াইজ মানে ঘড়ি কাঁটার বিপরীত দিকে, কিন্তু এটা দেখো ঘড়ি কাঁটার দিকে যাচ্ছে, ঠিক। তার মানে ত্রিভুজ সূত্র বলছে এরকম যে পরপর দুটো ভেক্টরকে যোগ করলে যেই দিক বরাবর হয় তার উল্টো দিকে অর্থাৎ তার বিপরীত ক্রমে গৃহীত যে তৃতীয় বাহু, সেই বাহুটি হবে ওই দুটো ভেক্টরের লব্ধি ভেক্টর। তাহলে ওটা একটা লিখে নাও সূত্রটা। এখানে বলছে যেটা দুটো সমজাতীয়, দুটো সমজাতীয় ভেক্টরকে যদি দেখো সমজাতীয় কেন বলছে বলো তো? যেমন আমরা যোগের ক্ষেত্রেও শিখছিলাম
যে দুটো সমজাতীয় রাশিকে সবসময় যোগ করা হয়। দুটো সমজাতীয় ভেক্টরকে যদি ত্রিভুজের ক্রমোন্বয়, একটা ত্রিভুজের ক্রমোন্বয় ভাবতে পারো, দুটো একই দিক আছে, একটা বিপরীত দিক আছে। যদি ত্রিভুজের ক্রমোন্বয়ে গৃহীত দুটি বাহু দ্বারা মানে ও অভিমুখে সূচিত করা হয়, মানে ও অভিমুখে সূচিত করা হয়। দেখো কি করছি আমি, দুটো ভেক্টরকে একটা ত্রিভুজের দুটো বাহু আকারে প্রকাশ করে দিচ্ছি। একটা বাহু এইটা, একটা বাহু এইটা। তাহলে বলছে 3 নম্বর যে বাহুটা আছে সেটা হবে ওর লব্ধি ভেক্টর, সূচিত করা হয়। তবে বিপরীত ক্রমে গৃহীত। দেখো এটা ছিল এই দিকের ক্রম, এটা হচ্ছে এই দিকের ক্রম, মানে বিপরীত ক্রম। তবে বিপরীত ক্রমে গৃহীত তৃতীয় বাহুটির, এটা 3 নম্বর বাহু হবে, এটা প্রথম ছিল, এটা প্রথম, এটা দ্বিতীয়, এটা তৃতীয়, গৃহীত তৃতীয় বাহুটি ওই ভেক্টর দ্বয়ের লব্ধিকে মানে ও অভিমুখে প্রকাশ করে, মানে ও অভিমুখে প্রকাশ করে। ওটা কি বুঝতে পারলে? একটু এখানে ভাষা দিয়ে সাজিয়ে লেখানো আছে, আমি যেটা বলছিলাম সেটাই বলা আছে, একটু সাজিয়ে বলা আছে। বলছে দুটো বাহুকে যদি একটা ত্রিভুজের দুটো বাহু আকারে আমি যদি দুটো ভেক্টরকে যদি প্রকাশ করি, তাহলে বিপরীত ক্রমে গৃহীত, অর্থাৎ উল্টো দিক থেকে, এটা ছিল অ্যান্টি ক্লকওয়াইজ, এটা হচ্ছে ক্লকওয়াইজ, বিপরীত ক্রমে গৃহীত তৃতীয় যে বাহুটা হবে সেটাই হবে ওই দুটো বাহুর লব্ধি ভেক্টর, যেটা ওই দুটো বাহুর লব্ধির দিকও প্রকাশ করবে আর মানটাও প্রকাশ করবে। ঠিক আছে, এবার আমরা এই সূত্রের প্রমাণে যাব। যেটা বলা হয় এর ক্ষেত্রে গাণিতিক পদ্ধতিতে যাব। এটা ছিল সূত্র, এবার যাবো গাণিতিক পদ্ধতিতে প্রমাণটা। গাণিতিক পদ্ধতি, ঠিক আছে, অ্যানালিটিক্যাল মেথড বলা হয় এগুলো। তাহলে ফ্রেশ করে একটা ভালো করে ছবি আঁকি দাঁড়া। একটা ভেক্টর সাপোজ ধরো এই দিকটাতে ছিল, আরেকটা ভেক্টর আমি এই দিকে ধরি, যেমন করছিলাম সেম হোক। দুটো ভেক্টরের নাম দাও, ধরো আমি নিচেরটার নাম দিলাম এ ভেক্টর, এটা, আর এটা বি ভেক্টর। ভেক্টর নাম তুমি যা খুশি দিতে পারো। আচ্ছা, পয়েন্টগুলো নাম ধরি, ধরো এই পয়েন্টটা ধরলাম পি, এটা কিউ, আর এখানে যেখানে এটা এম। এভাবে দেখো, মনে রাখবে এটা লব্ধি ভেক্টরকে সবসময়, এটা বাংলায় বলে লব্ধি ভেক্টর, ইংলিশে ওটাকে বলা হয় রেজাল্টেন্ট ভেক্টর। ওই নগরের সময় আর দ্বারা লেখা হয়, বড় হাতের আর। এটা হবে লব্ধি ভেক্টর, তার দিকে এই দিকটা হবে, ওটাকে লেখা হয় আর দ্বারা, বড় হাতের আর সমান। তাহলে কী হবে? এ ভেক্টর প্লাস বি ভেক্টর, লব্ধি। এবার আমি গাণিতিক পদ্ধতিতে প্রমাণ করার জন্য এখানে একটু জ্যামিতিক পদ্ধতি লাগাবো। এইরকমভাবে আমি কি করব, এই যে এম পয়েন্টটা ছিল ওখান থেকে নিচ থেকে একটা লম্ব টানবো, লম্ব টেনে এই বাহুটাকে বাড়িয়ে দেবো। কারণটা কি, আমি এই পুরোটা দেখে একটা সমকোণী ত্রিভুজ করতে চাইছি। এই পুরোটাকে হয়ে যাবে তো সমকোণী। এই পয়েন্টের নাম তো এটা এম ছিল, এটা এম দিয়ে দাও, এম এন একটা লম্ব টানছি। আর প্রথম দেখো এই ত্রিভুজটা, এই এম কিউ এন, এটা কি সমকোণী ত্রিভুজ? তাহলে দেখো ওই ত্রিভুজ থেকে কি লিখতে পারি, ত্রিভুজ এম কিউ এন থেকে পাই, এম কিউ এন থেকে পাই কি পাবো, সাইন থিটার মান বের করবো। সাইন থিটার সমান কি হয়, লম্ব বাই অতিভুজ। লম্ব কোনটা, এইটা এম এন, অতিভুজ কোনটা, এম কিউ বা কিউ এম, সেটা কিউ এম। আবার দেখো তুমি এই কিউ এমটাই তো ছিল বি ভেক্টর, তাহলে ওই জায়গায় বি ভেক্টর লিখে দেবো। এম এন যেমন ছিল থাকবে, এম এনটা কিছু নয়, কিছু নাম নেই, এটা হচ্ছে বি ভেক্টর। এখান থেকে আমার কাজ হবে ওই এম এন এর মানটা বের করবো। তাহলে এম এন সমান কী আসবে, দেখো বিটার সঙ্গে গুণ হয়ে যাবে, আসবে তাহলে বি ইন্টু সাইন থিটা।
এটা এইভাবে পেমেন্ট পেয়ে গেলাম। আচ্ছা নেক্সট আবার আমি যখন যদি cos θ পেতে চাইতাম তখন কি আসতো? হ্যাঁ, আবার cos θ সমান কি আসবে? ভূমি। ভূমি মানে কিউএন, কিউএন বাই অতিভুজ মানে আবার ওই কিউএম। কিউএন মানে কি? কিউএন এটা কিছু না, যেমন আছে থাকবে কিউএন বাই কিউএম। কিউএম মানে বি ভেক্টর। একদম ভাবে আবার সেই কিউএন এর মানটা বের করবো এখানে। অতএব কিউএন সমান আসবে বি ভেক্টর ইন্টু cos θ। ঠিক, এবার আমি বড় ত্রিভুজটা থেকে পাবো, এই বড় যে ত্রিভুজটা এখান থেকে সেই আমাদের পিথাগোরাসের উপপাদ্য লাগাবো। কি হতো? এইটা স্কোয়ার সমান এইটা স্কোয়ার প্লাস এটা স্কোয়ার। হ্যাঁ সেটা লাগাবো। তাহলে লিখো ত্রিভুজ, এই ত্রিভুজটার নাম হচ্ছে এমপিএন বলতে পারি, এমপিএন বড় ত্রিভুজটা। ত্রিভুজ এমপিএন থেকে পাই বলে লিখো, এমপিএন থেকে পাই। কি পাবো? অতিভুজের স্কোয়ার সমান কি হতো? লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার। অতিভুজ মানে কি আছে? পিএম, তাহলে পিএম স্কোয়ার সমান আসবে পিএন স্কোয়ার প্লাস এমএন স্কোয়ার। সিম্পল। আচ্ছা আবার পিএম মানে আমরা কি ধরছিলাম? আচ্ছা পাশে লিখে রাখবো অবশ্যই, যে কোনো পিথাগোরাসের উপপাদ্য থেকে পাই। দেখো তাহলে সিম্পলি তুমি মান বসাও। দেখো এমপিটা কি ছিল বা পিএমটা কি ছিল? ওটা আর ছিল, আর ভেক্টর। তাহলে হবে কি? আর স্কোয়ার সমান পিএন স্কোয়ার। পিএনটাকে আমি কার কার যোগফল লিখতে পারি? পি কিউ প্লাস কিউএন। লিখো পি কিউ প্লাস কিউএন, তার যোগফলের স্কোয়ার প্লাস এমএন যেমন ছিল থাকবে, ওটা কিছু না, এমএন স্কোয়ার। এবার তুমি সিম্পলি এটাকে সেই এ প্লাস বি হোল স্কোয়ারে ফেলো, ওটা বলার কিছু নেই। পি কিউ স্কোয়ার প্লাস 2 ইন্টু পি কিউ ডট কিউএন প্লাস কিউএন স্কোয়ার। আচ্ছা এইটা। এইবারে আমরা একটা জিনিস দেখো, আমরা এই যে পি কিউ মানে কি ছিল? এটা তো এ ভেক্টর। তাহলে ওটা কি লিখবো? এ স্কোয়ার। তাকে মনে রাখবে, যদি কোনো ভেক্টরের স্কোয়ার হয়ে যায় তার ভেক্টর চিহ্ন দেওয়ার দরকার নেই। কারণ যে কোনো ভেক্টরের স্কোয়ার করে দেওয়া মানে তার শুধু স্কেলার মানটাই পড়ে থাকে। যেমন আগের দিন কি ছিল? দুটো ভেক্টর ডট প্রোডাক্ট করলে কি হয়? তার মড করলে শুধু স্কেলার উত্তর আসে। একদম সেম, দুটো ভেক্টর স্কোয়ার করা মানে এরকম এ ভেক্টর ডট এ ভেক্টর, এটা করলে তো স্কোয়ার। এর মানে হচ্ছে শুধু এ স্কোয়ার, এর শুধু কোনো দিক নেই, শুধু মান আছে। তাহলে এ স্কোয়ার হয়ে গেল, পি কিউ জায়গায় এ স্কোয়ার প্লাস, আচ্ছা এটার মান লিখে নিই। এটা যেমন ছিল 2 ইন্টু আবার পি কিউ মানে কি? এ ভেক্টর। এখানে কিউএন, কিউএন কোনটা? আগে দেখো আমি কিউএন এর মান পেয়েছিলাম বি cos θ। দেখো আগে যেটা আমি ওই cos θ এর মান বের করছিলাম সেখান থেকে, তাহলে বোঝালে কি হবে? এখানে বি cos θ আসবে এইভাবে প্লাস এটাকে আবার একটা পিথাগোরাস লাগাবো। দেখো কিউএন মানে কোথায় বোঝাতো? এখান থেকে এতটা, আর এমএন মানে এতটা। তাহলে এইটার স্কোয়ার প্লাস এইটার স্কোয়ার মানে কোনটা স্কোয়ার হবে? অতিভুজের স্কোয়ার। এইটা কি বলছি দেখো, কিউএন মানে এইটা, তার স্কোয়ার আছে। এমএন মানে এইটা, তার স্কোয়ার আছে। তাহলে এইটা স্কোয়ার প্লাস এইটা স্কোয়ার মানে কি? এইটার স্কোয়ার। মানে ওটা জায়গায় আমি লিখে দেবো একবারে কিউএম এর স্কোয়ার। বুঝলে? এইভাবে। আচ্ছা তাহলে দেখো সিম্পলি আমি স্কোয়ার যেমন ছিল থাকলো প্লাস 2ab cos θ প্লাস কিউএম মানে কি? বি ভেক্টর, তার স্কোয়ার। এখান থেকে দেখো আমি আর সমান কি পাবো? আর স্কোয়ার সমান ছিল, তাহলে আর সমান কি আসবে? রুট ওভার এই পুরোটা স্কোয়ার প্লাস, আচ্ছা বি স্কোয়ার আগে লিখলাম, স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 2ab cos θ। এটাই বেরালো। দুটো ভেক্টরকে যদি ত্রিভুজ নিয়মে যোগ করি তার ক্ষেত্রে লব্ধি ভেক্টরের মান এটা কিন্তু দিক নয়, দিক এখনো বেরায়নি। এইটাকে বাক্স বানাও, বাক্স বানিয়ে লিখে রাখো, এটি হলো লব্ধি ভেক্টরের মান। লব্ধি ভেক্টরের
মান এটা। আমি তাহলে এই থিটাটা কোথায় পাবো বলো তো? যে থিটা পেয়ে গেলাম, এই থিটাটা হচ্ছে দুটো ভেক্টরের মধ্যে যে কোণ, এর সঙ্গে বি যে কোণ করছে, অর্থাৎ এই যে কোণটা, এর দিক ছিল এই দিকটা, বির দিক ছিল এই দিকটা, তাহলে এই যে কোণটা এটা হচ্ছে থিটা। আমি এবার এই কোণটাকে এটা ধরে নেবো যা খুশি আলফা কোণ বলে, আলফার মান যা খুশি হতে পারে। তাহলে ওখান থেকে আমি ট্যান আলফা সমান কী পাবো বলো? এই যে বড় ত্রিভুজটা থেকে দেখো আবার ট্যান আলফা, ট্যান সমান কী হয়? লম্ব বাই ভূমি, লম্ব মানে mn আর ভূমি মানে pn। এইভাবে। আচ্ছা দেখো আমি ট্যান আলফা কেন বের করবো? কারণ আমাকে কী বের করতে হবে এবার? এই ভেক্টরটার দিকটা বের করতে হবে। সেটা কি? এর সঙ্গে কতটা দিকে হয়ে আছে সেটা আলফা। তা ট্যান আলফা মান পাবো আমি এখান থেকে pn। আচ্ছা pn সমান আমি কী পাবো? pq প্লাস qn, নিচেটাকে লিখে নাও pq প্লাস qn। আর যেটা mn ছিল পরের দিকে আমি শিখাবো যে একটা ভেক্টরকে একদিকটা উপাংশ ধরা হয় সাইন, একদিকে ধরা হয় কস। মানে যদি আমি একটা ভেক্টরকে এভাবে ধরি আর কি, ধরো এটা এই ভেক্টর, এই ধরো এরকম লম্বের সঙ্গে একটা থিটা কোণ করেছিল, তাহলে যার সঙ্গে থিটা কোণ করেছিল সেই দিক বরাবর হবে এ কস থিটা, আর ওর সঙ্গে লম্বভাবে যদি আমি কোনো ভেক্টর ধরি সেটা হবে এ সাইন থিটা। এরকম পরে আরও ডিটেলস শিখবে, এখন মনে রাখো। কী মনে রাখবে? একটা ভেক্টরকে সাইন কস দুটো ভাগে ভাঙা যায়, ঠিক আছে? মানে তুমি লিখতে পারো এ ভেক্টর সমান এ কস প্লাস এ সাইন লিখতে পারো। সেখানে যেই দিকটাতে থিটা অ্যাঙ্গেল আছে সেই দিকটা হয় কস, আর তার সঙ্গে লম্বভাবে হয় সাইন। তাহলে এই ছবি অনুযায়ী দেখো আমার কিউএনটা কী বেরিয়েছিল আগের পৃষ্ঠা? কিউএন ছিল বি কস থিটা। তাহলে এই দিকটা যদি কস থিটা হয় ওর সঙ্গে লম্বভাবে কী আসবে? বি সাইন থিটা আসবে। তাহলে কিউএন মানে এমএনটাকে কী লিখবো আমি? বি সাইন থিটা। এই নিয়মটা আমি একটু পরের দিকে শেখাবো। ভেক্টরের বিভাজন বলে আছে, ভেক্টরকে ভাগ করা যায়। ভেক্টরকে ভাগের নিয়ম হচ্ছে তাকে সাইন আর কসে ভাঙতে হয়। ভিতর সেই সংখ্যা নয় যে 5কে তুমি ভেঙে 3 4 করে ভেঙে দিলে 4 1 3 2 এমন ভাঙা যায় না। একে ক্ষেত্রে সাইন আর কসে ভাঙতে হয়। যেই দিকটাতে থিটা আছে সেই দিকটাতে কস হয়, কসের উপাংশ, আর যে দিকটাতে লম্ব ওর সঙ্গে সেটা হয় সাইন উপাংশ। এইভাবে এবার তুমি সিম্পলি, আচ্ছা এখান থেকে আমি তাহলে আলফার মান কী পাবো? ট্যান ইনভার্স হবে পুরোটা। আচ্ছা একটু মান বুঝি, এর মান কি কিছু হবে? পি কিউর মান কী ছিল? এ ভেক্টর লিখে দাও। পি কিউর মান ছিল এ ভেক্টর, কিউএনটা কী ছিল? আগেটা ছিল বি কস থিটা ছিল, দেখে নাও তুমি বি কস থিটা ছিল, হ্যাঁ বি কস থিটা, ওটা উপরে বি সাইন থিটা ভেক্টর দিতে হবে। উপরটা যেমন বি সাইন থিটা ছিল রাখো, এইটাই। তাহলে আলফা সমান কী আসবে? অতএব আলফা সমান আসবে ট্যান ইনভার্স এই পুরোটা বি ভেক্টর ইন্টু সাইন থিটা বাই এ ভেক্টর প্লাস বি ভেক্টর ইন্টু কস থিটা। এই আমার বেরিয়ে গেল লব্ধি ভেক্টরের মান, আর এটা হচ্ছে দিক। এটাই হলো লব্ধি ভেক্টরের দিক, এটি হলো লব্ধি ভেক্টরের দিক। এই দুটো প্রমাণ তোমাদের বিভিন্ন রকম ম্যাথামেটিক্যাল প্রবলেম করতেও কাজে লাগবে, আমি যেটা আজকে করাবো কিছুটা, প্লাস এর প্রুফটাও পড়ে। হ্যাঁ, এর সিমিলার প্রুফ আরও বিভিন্নভাবে দেখা যায়। তুমি সাপোজ ধরো তুমি সাইকেল চালাচ্ছ এই দিক বরাবর, এই ছবিটাতে তুমি সাপোজ ধরো সাইকেল চালাচ্ছ এই দিক বরাবর রাস্তার দিকে, বৃষ্টি পড়তিছে, তুমি মানে অরিজিনালি বৃষ্টি পড়তেছে এই দিক বরাবর, এদিক বরাবর বৃষ্টি পড়ছে উপর থেকে, কিন্তু তুমি যখন সাইকেলে মোশানে আছো, গতিতে আছো, তোমার মনে হচ্ছে যেন বৃষ্টিটা আর একটু যেন হেলে পড়তেছে, কিন্তু ওটা সত্যিকারের নয়। এটা কিন্তু হচ্ছে অরিজিনালি হয়। তুমি যদি কখনো বৃষ্টির সময় ছাতা ছাড়া সাইকেল চালাও, বা যদি ছাতা নিয়েও যদি সাইকেল চালাও, তুমি দেখবে বৃষ্টি হয়তো পড়তেছে উপর দিক থেকে, কিন্তু তুমি ছাতাকে দেখবে সামনে রাখছো, তার মানে কি বৃষ্টিটা মনে হচ্ছে যেন ওই দিক থেকে আসতেছে, এটা হয়। এবার তাহলে হেডিং লাগাও সামান্তরিক সূত্র, ত্রিভুজ সূত্র হয়ে গেল সামান্তরিক সূত্র। এটা তাহলে সামান্তরিক নিয়মে কীরকম হয় দেখাই। তারপর ধরো
একটা ভেক্টর এই দিক বরাবর ছিল, আর একটা ভেক্টর তুমি আরেকটা ভেক্টর এই দিক বরাবর, তাহলে সুবিধা হবে, কোনটা বুঝতে সুবিধা হবে, ডিরেকশনটা। আচ্ছা এটা ধরো এ ভেক্টর ছিল, আচ্ছা এ ভেক্টর ধরো একটু অন্য কিছু ধরি, এটা পি ভেক্টর, এটা কিউ ভেক্টর, তুমি এবি ধরতে পারো, একই ব্যাপার। তাহলে এর যে কর্ণ হবে, কর্ণ করার আগে তুমি ভাবো এটা ধরো সামান্তরিক আকারের, এই দিকটাতে এইভাবে আর এই দিকটাতে, তাহলে এই যে কর্ণটাই হবে ওর লব্ধি ভেক্টর। তাহলে এই সূত্র কী হবে, যে দুটো ভেক্টরকে যদি একটা সামান্তরিকের অংশ বলে ভাবি, তাদের যে ওই সামান্তরিকের কর্ণটাই হচ্ছে ওই দুটো ভেক্টরের লব্ধি ভেক্টরের মান ও দিকে প্রকাশ করে। দেখো তাহলে সূত্রটা, দুটি সমজাতীয় ভেক্টরকে, সমজাতীয় বলবে কিন্তু অবশ্যই, দেখো যে দুটি সমজাতীয় ভেক্টরকে, দুটি সমজাতীয় ভেক্টরকে যদি দুটি সন্নিহিত বাহু কোনো সামান্তরিকের, যদি কোনো সামান্তরিকের দুটি সন্নিহিত বাহু, সন্নিহিত মানে পরপর আর কি, দুটি সন্নিহিত বাহু দ্বারা প্রকাশ করা হয়, বাহু দ্বারা মানে ও অভিমুখে প্রকাশ করা হয়, তবে ওই বাহুদ্বয়ের ছেদবিন্দুগামী সামান্তরিক, কি হবে, সামান্তরিকের যে কর্ণ, সামান্তরিকের কর্ণটি ভেক্টরের লব্ধি ভেক্টরে কি হবে, মান ও দিক প্রকাশিত করে। তাহলে লিখো কর্ণটি ভেক্টরের লব্ধিকে মানে ও অভিমুখে সূচিত করে। বুঝা গেল? জাস্ট সিম্পল ব্যাপার, যে দুটো ভেক্টর যদি সমজাতীয় হয়, তাদেরকে যদি আমি দুটো ভেক্টরের পরপর দুটো বাহু আকারে রাখি, তাহলে বিপরীত বাহুগুলোকে যদি কাল্পনিক ভেক্টর দ্বারা ধরে নিই, তাহলে ওই সামান্তরিকের যে কর্ণটা হবে, সেই কর্ণটাই হবে ওই দুটো ভেক্টরের লব্ধি ভেক্টরের মান আর দিককে প্রকাশ করে। সিম্পল। এর প্রমাণটা আমি যাচ্ছি না, প্রমাণটা দেখো সিমিলার হবে। তুমি একই রকমভাবে একটা সেই লম্ব টেনে নিবে, এইভাবে লম্ব টেনে দেখো সে আগের ছবির মতো সিমিলার চলে আসছে। প্রমাণটা একদম সিমিলার, তোমরা বইয়ে একটু দেখো, বুঝতে পেরে যাবে আশা করি। একই রকমভাবে এই অ্যাঙ্গেলটা হবে থিটা, আর এটাকে আলফা ধরে নিবে। আচ্ছা, এর অ্যাকচুয়ালি এই সামান্তরিক নিয়ম বা যে কোনো ভেক্টরের যোগের আর কি প্রচুর উদাহরণের সাহায্যে প্রমাণ করানো যায়। যেমন তুমি ভাবতে পারো যে পাখির ডানা, পাখি যখন ওড়ে কীরকম উড়ে বলো তো? তুমি সাপোজ ধরো এটা হচ্ছে পাখি, এটা পাখির ডানা আছে, এটা হচ্ছে আমার এরোপ্লেন পাখি, এরকম দেখো। তাহলে কী হবে, এখানে পাখি কী করে, ডানা দিয়ে নিচের দিকে বল প্রয়োগ করে, তখন তাহলে ভেক্টরের দিক কী হবে, একটা দিক এই দিক বরাবর আছে আর একটা দিক এই দিক বরাবর আছে। দুটো ভেক্টরের দিক যদি এই দিক বরাবর হয়, তাহলে লব্ধি দিকটা কোনটা হবে, এই দিক বরাবর হবে। মানে অ্যাকচুয়ালি রেজাল্টেন্টটা এই দিক হয়, কিন্তু আমরা সেই থার্ড লতে জানি ক্রিয়া সমান প্রতিক্রিয়া, ঠিক এই দিকে লব্ধি হলে তাহলে প্রতিক্রিয়াটা উপর দিকে হবে, অর্থাৎ পাখি উপর দিকে উড়ে যাবে। বুঝতে পারলে? একদম সিমিলার। এবার কতগুলো স্পেশাল কেস করাবো আমি, হেডিং লাগাও, সাম স্পেশাল কেস। মানে কতগুলো প্রবলেম করব, যেই টাইপগুলো তোমাদের যে কোনো এক্সামের জন্য, তোমার কম্পারেটিভ এক্সাম বলো বা বোর্ডের এক্সাম, সমস্ত ক্ষেত্রে ইম্পর্টেন্ট। আচ্ছা, কতগুলো কেস করি। আচ্ছা, আমরা কী কী সূত্রগুলো পেলাম বলো তো? লব্ধি সূত্রটা পেলাম আর সমান √of p² + q² + 2pq cos θ, এটা লব্ধি। আর দিকের মানটা কী পেলাম, আলফা সমান ছিল tan ইনভার্স অফ উপরে q sin θ বাই p + q cos θ, এটা ছিল। আচ্ছা, এবার আমি কতগুলোর উপর কেস লাগাবো। প্রথমে কেস 1 করব,
যখন যদি দুটো ভেক্টরের থিটার মান 0 ডিগ্রি হয়। থিটার মান 0 মানে কি, পি ভেক্টরও এইরকম ছিল, কিউ ভেক্টরও এরকম আছে, দুটোর মধ্যে অ্যাঙ্গেল কত, 0। ঠিক এইরকম যদি ভেক্টর থাকে, ধরো এটা হচ্ছে পি ভেক্টর, এটা কিউ ভেক্টর, ওদের মধ্যে অ্যাঙ্গেল কত, 0, একই দিকে আছে দুটোই। ওর ক্ষেত্রে কী হবে তাহলে, দেখো থিটার মান যদি 0 হয়ে যায়, cos 0 এর মান কত, 1, জানো তোমরা সিম্পল। তাহলে আর সমান কি আসবে, √p² + q² + 2pq, কারণ এখানে cos 0 এর মান আমরা জানি 1 হয়। এটা দেখো সেই p + q হোল স্কয়ারের সূত্রে পড়ে আছে, তাহলে এটা লিখবো √p + q হোল স্কয়ার, মানে কি p + q। মানে বুঝতে পারছো, যদি দুটো ভেক্টর একই দিক বরাবর যায়, দুটো যদি দিক একই হয়, তাকে তুমি সিম্পলি সহজভাবে এরকম জুড়ে দিতে পারো, যেটা আমরা আগের দিন করছিলাম সেই এবি ভেক্টরের ক্ষেত্রে। ঠিক মানে সহজভাবে যে জুড়ে দিয়েছিলাম। আচ্ছা কেস 2 লাগাও এবারে, এটাকে একটা বাক্স বানিয়ে দাও, যে ক্ষেত্রে রেজাল্টেন্ট ভেক্টর আর সমান হয় দুটো ভেক্টরের সিম্পল যোগফল। কেস 2 মানে হচ্ছে যদি থিটার মান হয় 180 ডিগ্রি, 180। 180 কখন হবে, যদি একটা ভেক্টরের দিক এই দিক হয়, আরেকটা ভেক্টর ধরো সম্পূর্ণ উল্টা দিকে আছে, এই দিক বরাবর হতে পারে। ধরো এটা হচ্ছে পি ভেক্টর, এটা কিউ ভেক্টর, দেখো দুটো দিক তাহলে কত হচ্ছে, 180। ঠিক তো, এটা একই দিক ছিল বলে দিক 0, মানে অ্যাঙ্গেলটা 0, আর এখানে বিপরীত উল্টা দিক হয়েছে, মানে ওভারঅল কত অ্যাঙ্গেল, 180। এর ক্ষেত্রে কত হবে তাহলে, আর সমান √p² + q²। আচ্ছা বলো তো cos 180 মান কত, বলো। cos 180 মানে -1 হয়, তাহলে এখানে সিম্পলি যদি -1 বসাই আমি, কী হবে, এখানে -2pq চলে আসবে শুধু, আর কিছু না। তাহলে এটা আসবে -2pq। তাহলে এটা কার সূত্র, a - b হোল স্কয়ারের সূত্র, মানে এটা আসবে √p - q হোল স্কয়ার, মানে আসবে p - q। তাহলে আর সমান কি এলো আমার, p - q। তার মনে রাখবে যদি দুটো ভেক্টর জাস্ট উল্টা দিকে হয়, একটা এই দিক একটা উল্টা দিক, তার ক্ষেত্রে কী করতে, সিম্পল বিয়োগ করতে, যেটা আমরা সেই এবি ক্ষেত্রে করছিলাম, এ বি বিয়োগ করছিলাম সেটা। এবার লাগাও কেস 3। আচ্ছা দাঁড়াও, কেস 3 যাওয়ার আগে, যেহেতু এটার মান আমি মাইনাসে পাচ্ছি, এটার দিক কত হবে বলো তো। আচ্ছা আগেরটার দিক বের করে নিলে হতো, কিন্তু সেখানে দিক বের করা হয়নি, দুটো একই দিক ছিল বলে লব্ধিটা ওদিকেই হবে। ঠিক আছে, বুঝে যাচ্ছিল, দরকার নেই, এইটা দরকার। কেস 2 দিক কী হবে, আলফা সমান কী ছিল, tan ইনভার্স ছিল, tan ইনভার্স অফ কিউ, কিউ যেমন আছে থাকবে, sin 180, sin 180 মান কত, 0 -0 তো হবেই না, ইন্টু 0, মানে 0 হওয়া মানে কি, বেকার হয়ে গেল, মানে তাহলে আলফার মান কত হবে, ওভারঅল 0 হয়ে যাবে না, tan ইনভার্স 0, আচ্ছা 0ই হবে। ঠিক আছে, নিচেটা কি হবে, p + q * cos 180 মানে -1 হয়, দরকার নেই যদিও। তাহলে কত হলো আমার, tan ইনভার্স অফ 0, tan 0 কত হয়, tan 0 মানে tan এর মান 0 কত ডিগ্রিতে হয়, 0 ডিগ্রিতে। তাহলে উত্তর কত হবে, 0 ডিগ্রি। আলফার মান কত বের এলো, 0 ডিগ্রি, বুঝা গেল। লব্ধি ভেক্টর 0 ডিগ্রি, মানে লব্ধি ভেক্টরের দিকটা। আচ্ছা এবার কেস 3 লাগাও। এবার যদি দুটো ভেক্টরকে আমি পরস্পর যদি লম্বভাবে রাখি, সমকোণে রাখি, তাহলে কি হবে, দেখো দুটি ভেক্টর সমকোণে অবস্থিত, হ্যাঁ, সমকোণে নত বলতে পারো, বা সমকোণে অবস্থিত যাই বলো। দুটো ভেক্টর ধরলাম একটা ভেক্টর এই দিক বরাবর আছে পি ভেক্টর, আর একটা ভেক্টর এই দিক বরাবর আছে, লম্ব আছে, তাহলে অ্যাঙ্গেলটা কত তাহলে, 90 ডিগ্রি। আচ্ছা তাহলে ব্যাপারটা দেখো কি এলো, এখানে থিটার মান দেওয়া আছে 90 ডিগ্রি, তাহলে আর সমান কি আসবে, √p সূত্র ছিল আমার p² + q² + 2pq cos থিটা, cos 90 হবে, এখন cos 90 মানে 0 হয় তোমরা জানো, তাহলে এটা ভ্যানিশ হয়ে গেল, থাকে কি শুধু √p² + q², বুঝা গেল। এটা মানটা বেরালো, দিকটা বের করো, দিক কী হবে, আলফা সমান tan ইনভার্স অফ উপরেরটা
কিউ সাইন 90 ডিভাইডেড বাই পি প্লাস কিউ ইন্টু কস 90। কস 90 মানে এই পোর্শনটা জিরো হয়ে যাবে, ওটা ভ্যানিশ, কিন্তু উপরটা থাকবে। সাইন 90 মানে 1 হয়, আর এটা কত আসবে টেন ইনভার্স অফ, উপরে থাকবে কিউ, নিচে থাকবে পি, মানে কিউ বাই পি। এটা 1 হয়ে গেছে, এটা 0 হয়ে গেছে, সিম্পল। এই আমার কাজ হয়ে গেল, 3টা কেস। এবার যাবো আমরা, আচ্ছা এই 3টাই স্ট্যান্ডার্ড কেস হয়, এবার তোমরা কিছু ম্যাথমেটিক্যাল প্রবলেম করো। একটা প্রবলেম দিচ্ছি, দেখো তোমাকে একটা ভেক্টর দেওয়া আছে, হ্যাঁ, একটি ভেক্টর, এই ভেক্টরটা দেওয়া আছে এরকম 6i প্লাস 8k, 8k দেওয়া আছে একটা ভেক্টর, আর একটা বি ভেক্টর দেওয়া আছে, জে কাপ কোথায়? নেই, তখন থাকতে হবে এমন কোনো কথা নেই। কোথায় নেই? একটা থাকতে পারে, দুটো থাকতে পারে, 3টা থাকতে পারে, অঙ্ক যা শুধু শুধু এমনি কে কাপ থাকতে পারে? হ্যাঁ, শুধু কে থাকতে পারে, বাকিগুলো 0 নেই। ওই জন্য বি ভেক্টর ধরে দেওয়া আছে যা খুশি একটা 7i ভেক্টর, 7i 8j মাইনাস 12k, এটা আছে। বলা আছে এখানে এই যে i j k, এই যে একক ভেক্টরগুলো আছে, এগুলো হচ্ছে যথাক্রমে x y ও z অক্ষ বরাবর, যেটা তোমরা জানো, ওটা বলে দেওয়া থাকো পরীক্ষার সময় বরাবর। তোমার প্রশ্ন বলছে ভেক্টর দ্বয়ের লব্ধি, ভেক্টর দ্বয়ের লব্ধি ভেক্টর প্রকাশ করো, লব্ধি ভেক্টর প্রকাশ করো ও তার মান নির্ণয় করো। মান নির্ণয় করো কীরকম করবে? আগে তোমার কাজ হবে সে আগের দিন যেটা আমি করছিলাম, সেই লব্ধি ভেক্টরের লব্ধি মানে কি, সিম্পলি যোগ করে দেওয়া, এ বি তো করো, লিখো যে লব্ধি ভেক্টর, তাহলে লব্ধি ভেক্টর কত বেরোবে, আর ভেক্টর ধরো সাপোজ, আর সমান কি আসবে এ ভেক্টর প্লাস বি ভেক্টর, এ ভেক্টর প্লাস বি ভেক্টর। আচ্ছা মান বুঝাও, এ ভেক্টর কী ছিল 6i 8k, আর এটা ছিল 7i 8j 12k ছিল। যোগের নিয়মটা কী ছিল এখানে, i এর সঙ্গে i যোগ হবে, মানে আসবে কত 13i, যে দেখো একটাই আছে 8j সিম্পলি বসে যাবে, আর কে এর ক্ষেত্রে আসবে -4k। এখন এটা +8 ছিল, না -12 ছিল, বললে -4k আসবে। তাহলে এইটা তোমার বেরিয়ে গেল লব্ধি ভেক্টর, এই যে যেটা বলছিল ভেক্টর দ্বয়ের লব্ধি ভেক্টরকে প্রকাশ করো, এটা হচ্ছে লব্ধি ভেক্টর, এটা আর দ্বারা লিখছো তুমি এইটা। তাহলে এর মানটা বের করতে হবে, ধরো যে আর ভেক্টরের মান, এর মান কি হবে, আর সমান যেটা আগের দিন তোমরা সেই অ্যামপ্লিটিউড বের করছিলে মড ধরে, একদম সেম, 13 স্কোয়ার 8 স্কোয়ার 4 স্কোয়ার, হিসাব করো যা হবে উত্তর তোমার 2 4 9, যা হবে উত্তর, কোনো ব্যাপার না। এবার তুমি এটাকে ক্যালেন্ডার হিসাব করে লিখো কত দশমিক উত্তর আসে, যা খুশি আসে, তুমি এখন ওটাই রাখো, ওটাই মান। তাহলে এইভাবে দুর্ভাগ্য থাকলে তা তুমি লব্ধি এবং মান ইজিলি পেতে পারো, যেটা আগের দিনও করছিলে সেরকম প্রবলেম। আচ্ছা আর একটা প্রবলেম করে দিচ্ছি তোমাদের, বলছে একটা বস্তুর ওপর পর্যায়ক্রমে একটি বস্তুর ওপর পর্যায়ক্রমে দুটি বেগ প্রযুক্ত হলো, মানে দুবার বল প্রয়োগ করার ফলে তার কত বেগ হলো, সেটা দুটো বেগ প্রযুক্ত হলো। কি কি? প্রথমটি ধরো পূর্ব দিকে 30 মিটার পার সেকেন্ড বেগে, এবং দ্বিতীয়টি
উত্তর দিকে 40 মিটার পার সেকেন্ড বেগে। তাহলে প্রশ্ন হচ্ছে এর লব্ধির বেগ কত হবে। তবে এর লব্ধি বেগ বা যেটাকে রেজাল্টেন্ট ভেলোসিটি বলে কত। আচ্ছা, ব্যাপারটা একটু হচ্ছে দেখো, আমি সাপোজ 4টা দিক আগে আঁকি ইস্ট ওয়েস্ট করে, এরকম দিকগুলো দেখানো থাকে। কী হয়, এটা হয় নর্থ, এটা সাউথ, এটা ইস্ট। প্রথমটা বলছে দেখো পূর্ব দিক মানে এই দিকটাতে ইস্টের দিকে কত আছে 30 মিটার পার সেকেন্ড। হ্যাঁ, তাহলে ধরলাম আমি এই দিকে ধরো V1 বেগ, তার মান কত 30 মিটার পার সেকেন্ড। 2 নম্বরটা উত্তর দিক মানে নর্থ, উপর দিকে 40 মিটার পার সেকেন্ড। এটা ধরো V2 ধরে লো, উপর দিকে আছে V2 যার মান হচ্ছে 40 মিটার পার সেকেন্ড এই দিকটাতে। তাহলে লব্ধি কোন দিকে হওয়ার কথা, আমি যেটা দেখাইছিলাম, একটা বেগ এই দিকে আছে, একটা বেগ এই দিকে আছে, তাহলে ওভারঅল কোন দিকে যাবে, কোণা হয়ে যাবে ওই দিক, মানে লব্ধি ভেক্টর যাবে এই দিক বরাবর। আচ্ছা, কোনো ব্যাপার না। আমি ধরি যে ও ধরো এই পূর্ব দিকের সঙ্গে আলফা কোণে আছে, তাহলে এবার তুমি সিম্পলি এখানে ধরো থিটার মান কত বলো তো, থিটার মান হচ্ছে 90 ডিগ্রি। এবার তুমি সিম্পলি যেমন সূত্র জানতে, আমরা জানি, লিখো, আমরা জানি লব্ধি ভেক্টরের মান আর সমান কি ছিল, √8 8 স্কোয়ার প্লাস 8 স্কোয়ার প্লাস 2 ইন্টু 8 ইন্টু 8 cos থিটা। তুমি সাপোজ এটাকে পি ধরো, এটাকে কিউ ধরো, তাহলে কি আসবে, পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস 2p3 cos থিটা, বা cos আলফা আছে এখানে, আলফা ধরো, যা আছে ধরো। 90 ডিগ্রি বসালে cos 90 মান কত হয় 0, তার মানে এই পোর্শনটা থাকবে না, এটা ভ্যানিস। পি মানে 30, তাহলে আসবে যেটা পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার, হ্যাঁ, মানে হচ্ছে 30 স্কোয়ার প্লাস 40 স্কোয়ার। হিসাব করে যা হয়, 30 মানে কত 900, আর 40 মানে 1600, যোগ করলে হবে 2500, 2500 মানে 50 মিটার পার সেকেন্ড। তাহলে বুঝলে, এটা কিন্তু তোমার শুধু মানটা বেরোলো, আপনার দিক বেরায়নি। লব্ধি ভেক্টরে বেগ বের করতে বলছে, বেগ মানে তোমাকে দিকটাও বলতে হবে, মানটাও বলতে হবে। এটা মানটা বেরিয়ে গেছে, দিকটা বের করো, আলফা সমান, তাহলে দিক বের করো। আলফা সমান কি ছিল, tan ইনভার্স অফ, উপরে ছিল কিউ ইন্টু সাইন থিটা, কিউ ইন্টু সাইন আলফা, বাই নিচে হবে পি প্লাস কিউ কস আলফা। tan ইনভার্স অফ কিউ মানে কি 40, এখানে 40 ইন্টু সাইন 90 1 ডিভাইডেড বাই 9 আচ্ছা, পি মানে 30 প্লাস cos আলফা মানে cos 90 মানে 0, এটা লেখার দরকার নেই। তাহলে কত হলো 40/30 মানে 4/3, tan ইনভার্স অফ 4/3। এটা হিসাব করলে আসে প্রায় ওই 53 ডিগ্রি মতো। তোমরা ক্যালকুলেটারে দেখবে হিসাব করে, বোঝা গেল। এইরকম কিছু প্রবলেম পড়ে। এবারে শিখবো আমরা ভেক্টরের বিভাজন। আমরা এতক্ষণ জয়েন করা শিখছিলাম, জয়েন্ট করা, যোগ করা। এবারে শিখবো ভেক্টরের বিভাজন। মানে কি, সাপোজ ধরো একটা ভেক্টর যে কোনো একটা দিক বরাবর আছে, আমি যদি সাপোজ ধরো এটা এক্স অক্ষ ছিল, এটা ওয়াই অক্ষ ছিল, ধরলাম ওই ভেক্টরটা এক্স অক্ষের সঙ্গে যে কোনো একটা কোণ করেছিল, সাপোজ থিটা কোণ বা আলফা কোণ, যা কিছু লিখতে পারো। তাহলে এবার আমি ধরলাম যে ধরো ওই ভেক্টরটা যেটা মেন ভেক্টর ছিল সেটা ধরো এফ ভেক্টর, ভেক্টর নাম হচ্ছে এফ। তাহলে ওর কী হবে, এক্সের দিকে একটা উপাংশ থাকবে, ওয়াইয়ের দিকে একটা উপাংশ থাকবে। এক্সের দিকে কী থাকবে, ধরলাম এফ এক্স উপাংশ থাকবে, আর ওয়াইয়ের দিকে থাকবে এফ ওয়াই উপাংশ থাকবে। এইভাবে
তাহলে টোটাল ভেক্টরটা কী হবে এবং এফএক্স কতটা হবে বলো তো? এখান থেকে ডটটা টানলে এই এতটা, এখান থেকে এতটা হচ্ছে এফএক্স, আর এখান থেকে এতটা হচ্ছে এফ ওয়াই। তাহলে আমি টোটাল এফ ভেক্টরের সময় লিখতে পারবো এরকম এফএক্স ভেক্টর প্লাস এফ ওয়াই ভেক্টর। জাস্ট বড় ভেক্টরটাকে দুটো ভেঙে দিচ্ছি এইভাবে। আচ্ছা, এই ত্রিভুজটা একটা নাম দিয়ে দিই, ধরো যা খুশি, এ বি সি না, এ বি সি ডি, এইভাবে। তাহলে প্রথম ত্রিভুজ এসসিডি থেকে আমি কি পাবো? এসসিডি থেকে পাই এসিডি, এই নিচের ত্রিভুজটা cos থিটা কি আসবে? কি হয়? ভূমি বাই অতিভুজ। ভূমি মানে কি আছে? এডি, এডি বাই অতিভুজ মানে কি? এইটা এসসি। এবার তুমি মান বুঝাও। এডি মানে কি? এতটা কি বোঝাতে? এফএক্স বোঝাতে। তাহলে এটা হবে এফএক্স বাই অতিভুজ মানে এটা এফ বোঝায়, এফ। তাহলে এফ ভেক্টর সমান কি আসবে আমার? বা এখানে এফএক্স সমান কি আসবে বলো? এফএক্স সমান কি আসবে? এফ ইন্টু এইটা, এফ ইন্টু কস থিটা, এইভাবে। তাহলে এফএক্সটা কি হলো? এফ কস থিটা। যেটা ধরে নিয়েছিলাম আমি যে থিটার দিকে কস আসছে, সেটা কিন্তু প্রমাণও হয়ে গেল। থিটার দিকে কত আসছে, তাহলে এফএক্স সমান কত পাবো আমি? এফ কস থিটা। আচ্ছা, আবার তুমি নিচে উপরে যে ত্রিভুজটা আছে এটা কি আছে? এ বি সি ত্রিভুজ, এইটা। ওখান থেকে কী পাবো? ত্রিভুজ এ বি সি থেকে, এবিসি থেকে পাই। এখান থেকে আমি ধরো সাইন থিটার মান বের করবো, কত আসবে? করো। এ বি বাই এস। এবি মানে কি? ওটা এফ ওয়াই, আর এসসি মানে এফ ভেক্টর মানে এফ। তাহলে তো এখানে এফটা কি আসবে? এফ সরি এফ ওয়াইটা কি আসবে? এফ ইন্টু সাইন থিটা আসবে। এটাই আর কি, যে আমি যদি একটা বড় ভেক্টরকে বা একটা সিঙ্গেল ভেক্টর যদি ভেঙে দিই এক্স ওয়াই কম্পোনেন্টে, একটা আছে কস উপাংশ, একটা আছে সাইন উপাংশ। যে দিকটাতে থিটা আছে সেটা আছে কসের সঙ্গে, আর তার উল্টা দিকটা আছে সাইনের সঙ্গে। এইটা মনে রাখবে সবসময়, এই লজিকটা বহু জায়গায় কাজে লাগে। এই থিটার দিকে কস আর উল্টা দিকটা সাইন। আচ্ছা, তাহলে এবার আমি সত্যিকারের প্রমাণ করে দিই যে আমি যে ওভারঅল যেটা পেয়ে গেলাম, তাহলে এই দুটোকে যোগ করলে আবার আমি ঘুরে ফিরে এইটাই পাবো। তাহলে আমি কী বুঝবো যে আমি এই সূত্রটা ধরছি যেটা ঠিক আছে? তুমি সিম্পলি স্কোয়ার লাগাও। ধরো এখানে আমি যেটা করবো এবারে, এফ এক্স স্কোয়ার প্লাস এফ ওয়াই স্কোয়ার মান বুঝাও। এফ এক্স মানে কি? এইটা এফ স্কোয়ার ইন্টু কস স্কোয়ার থিটা, আর এফ ওয়াই মানে এফ স্কোয়ার ইন্টু সাইন স্কোয়ার থিটা। এফ স্কোয়ার কমন নিয়ে এলো, থাকতে কি তাহলে কস স্কোয়ার থিটা প্লাস সাইন স্কোয়ার থিটা মানে কি এফ স্কোয়ার। তাহলে দেখতে পেলে এফ স্কোয়ার সমান কি এলো? তাহলে এফ এক্স স্কোয়ার প্লাস এফ ওয়াই স্কোয়ার, বা ঘুরিয়ে বলতে পারো এই দুটোকে আবার যোগ করলে আমি ওভারঅল আবার এটা পেয়ে যাবো। কারণ এটা মানে প্রকাশ করলে এরকম আছে, এফ ভেক্টরের মোট নিলে আসবে কি? রুট ওভার অফ এফ এক্স স্কোয়ার প্লাস এফ ওয়াই স্কোয়ার। স্কোয়ার ছিল, মোট নিয়েছি, সিঙ্গেল করেছি, রুট হয়ে গেছে। এটাই ব্যাপার। অর্থাৎ থিটা যেদিকে থাকে সেদিকটাতে হয় এফ কস থিটা, আর ওর বিপরীতে হয় এফ সাইন থিটা। তোমরা আবার এইটা করে আমাকে বলো তো এর কী হবে, কোন দিকটা কী হবে? একটা ভেক্টর দিয়েছি এইভাবে, ওই এফ ভেক্টর, তা থিটা আমি এই দিকে দেখাইছি, তাহলে কোনটা কস হবে কোনটা সাইন হবে? হ্যাঁ, এটা হবে এফ কস থিটা, এটা আসবে এফ সাইন থিটা। এইটা মনে রাখবে যে থিটাটা কার সঙ্গে আছে, ঠিক আছে? যার সঙ্গে থাকবে সে কস। এবার একটা ছোটো করে একটা প্রবলেম করে দিই, বলে শেষ। প্রবলেমটা লিখো। ধরো বলা আছে একটি 30 ডাইন বল, বলের একটা সিজিএসে ডাইন হয় তোমরা জানো, একটি 30 ডাইন বল ওয়াই অক্ষের সঙ্গে
60 ডিগ্রি কোণে 60 ডিগ্রি কোণে আনত আছে, 60 ডিগ্রি কোণে আনত। বলছে এক্স এবং ওয়াই অক্ষ বরাবর ওর বল কত হবে বের করতে হবে। তোমাকে মেন বল বলা আছে 30 ডাইন এবং তার কোণটা বলা আছে ওয়াই অক্ষের সঙ্গে 60 ডিগ্রি। তারা বলছে এক্স এবং ওয়াই অক্ষ বরাবর বল কত হবে। একদম সিম্পল ব্যাপার। তোমাকে ডায়াগ্রাম আঁকো, নিজে করো, চেষ্টা করো পারো কিনা। একটা বল আছে ধরলাম আমি এই দিক বরাবর, এর মান কত, এফ সমান আছে 30 ডাইন। এটা এদিকে এক্স অক্ষ ছিল, এদিকে ওয়াই অক্ষ থাকবে। অ্যাঙ্গেলটা বলছে ওয়াই অক্ষের সঙ্গে, তার মানে এই অ্যাঙ্গেলটা, ঠিক তো? ওইটা হচ্ছে 60 ডিগ্রি। এই যে থিটা, এই থিটার মানে হচ্ছে 60 ডিগ্রি। তাহলে কী হবে, এই দিকটা কস হবে, এটা হবে এফ কস থিটা, এটা হবে এফ সাইন থিটা। প্রথম সিম্পলি লিখো যে ওয়াই অক্ষ বরাবর বলের রূপাংশ, ওয়াই অক্ষ বরাবর বলের উপাংশ কি আসবে, এফ ওয়াই সমান কী ছিল আমার, এফ ইন্টু কস থিটা হবে। এদিকে ছিল ব্যাপারটা, মান বসাও। এফের মান ছিল 30 আর কস 60, কস 60-এর মান কত, হাফ, কারণ উত্তর হবে 15 ডাইন। আমি একবারে করে দিয়েছি। একই রকমভাবে তুমি এক্স অক্ষ বরাবর বের করতে পারো, বরাবর বলের উপাংশ, সেটা হবে এফ এক্স, হবে এফ ইন্টু সাইন থিটা। মান বোঝাও, এফের মান 30 আর সাইন 60 মানে √3/2, মানে এটা আসবে 15 ইন্টু √3। তুমি ক্যালকুলেটার মারলে যা দশমিক উত্তর আসবে 25.98, এতটাই। এই √3 বসালে আসবে আর কি। একটা ডায়াগ্রাম থেকে অঙ্ক দিই। ধরো আমি এক্স ওয়াই জেড অঙ্কগুলো করবো ডটেড করে, কারণ আমি এখানে অনেকগুলো ডায়াগ্রাম আঁকবো আর কি। আচ্ছা, এই দুইটা ছিল আমার এক্স অক্ষ, যেটাকে আমরা কি লিখতাম, যে এক্স প্রাইম ধরে লিখতাম তো, এক্স ড্যাশ। হ্যাঁ, এটা ওয়াই হলে এটা হতো ওয়াই ডট বা ওয়াই প্রাইম বলে। যাই হোক, আমি একটা ভেক্টর ধরলাম, এই দিক বরাবর আছে F1, তার মান দেওয়া আছে ধরো 5 নিউটন দেওয়া আছে। তোমার কাজ হবে ওর জন্য এক্স অক্ষ বরাবর কত উপাংশ হয়, ওয়াই অক্ষ বরাবর। অ্যাঙ্গেলটা বলে দিই, এর এই দিকের অ্যাঙ্গেলটা বলা আছে 37 ডিগ্রি। এইভাবে আবার একটা ভেক্টর দেওয়া আছে, ওটা একটা প্রবলেম হয়ে গেল। আবার একটা প্রবলেম করবো পরে, ধর আরেকটা ভেক্টর এই দিক বরাবর দেওয়া আছে। এগুলো ক্যালকুলেটার ছাড়া হবে না। আরেকটা ভেক্টর এদিকে দেওয়া আছে, তাহলে সেটা F2, ঠিক আছে। F2টা দেওয়া আছে ধরো 20 নিউটন, আর এই অ্যাঙ্গেলটা দেওয়া আছে তার ক্ষেত্রে 53 ডিগ্রি। দেখো দুটো যোগ করলে 90 ডিগ্রি হবে, সেটা ব্যাপার না। আরেকটা ভেক্টর আছে এই দিক বরাবর, এই দিক বরাবর ধরো এইটার F3 একটা ভেক্টর দেওয়া আছে, F3 আছে 15 নিউটন। আর ওর এই অ্যাঙ্গেলটা দেওয়া আছে 37 ডিগ্রি, ঠিক আছে। তোমাকে বের করতে হবে প্রত্যেকটা ভেক্টর আলাদা আলাদা করে, F1 এর ক্ষেত্রে, F2 এর ক্ষেত্রে, F3 এর ক্ষেত্রে ওর Fx বরাবর এবং Fy বরাবর কম্পোনেন্টগুলোর মান কত হয়, ঠিক আছে। এগুলো ফাইন্ড করতে হবে। F1 এর ক্ষেত্রে Fx কত আসবে, Fy কত আসবে, F2 এর ক্ষেত্রে Fx কত আসে, Fy কত আসে, এভাবে করতে হবে সবগুলো। F3 এর ক্ষেত্রে একই রকম হবে, এখানে Fy বেরাবে, Fx বেরাবে।